রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্ষার ধাতুর যৌগের রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো। ক্ষার ধাতুর যৌগের রাসায়নিক ধর্ম। ক্ষার ধাতুগুলো বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে, যেমন অক্সাইড, হাইড্রোক্সাইড, কার্বনের, সালফেট, নাইট্রেট। এই যৌগগুলোরই আমরা বিভিন্ন ধর্মগুলো নিয়ে কথা বলবো প্রথম অংশে। আর দ্বিতীয় অংশে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সাদৃশ্য আর লিথিয়ামের সাথে একই পরিবারের অন্যান্য সদস্যের বৈসাদৃশ্য নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা ক্ষার ধাতুগুলোর যে যৌগগুলো আছে এদের অক্সাইডগুলো নিয়ে আমরা কিছু কথা বলি। অক্সাইড আমরা আগের ক্লাসে দেখেছি যে এরা তিন ধরনের অক্সাইড গঠন করে। তিন প্রকার অক্সাইড, মনো অক্সাইড, সুপার অক্সাইড আর পার অক্সাইড, তিন প্রকার অক্সাইড এরা গঠন করে। এদের মধ্যে মনো অক্সাইড, ক্ষার ধাতুগুলোর যে মনো অক্সাইডগুলো আছে, মনো অক্সাইডগুলো সাদা। আমরা মনো অক্সাইডের ধর্ম পড়ব। এই মনো অক্সাইডগুলো সাদা, এরা কেলাসাকার, আয়নীয়। বোঝা গেছে? তাহলে মনো অক্সাইডগুলোর প্রকৃতি কীরূপ? এরা সাদা, কেলাসাকার। বোঝা গেছে? আবার বলছি, মনো অক্সাইডগুলো সাদা, কেলাসাকার এবং আয়নীয় প্রকৃতির। ঠিক আছে? আর কি? এরা জলে দ্রাব্য। বোঝা গেছে? আর কি? এরা ক্ষারীয় প্রকৃতির এবং জলের সঙ্গে বিক্রিয়ায় এরা কি করে বলো তো? জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। এই হলো এদের ছোট্ট একটা বৈশিষ্ট্য। আবার বলছি, ক্ষার ধাতুগুলোর আমরা বিভিন্ন যৌগ নিয়ে আজকে কথা বলবো। যৌগগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলবো। প্রথমে আমরা অক্সাইড নিয়ে কথা বলতে চাইছি। তাতে এরা তিন ধরনের অক্সাইড গঠন করে, যার প্রথম হলো মনো অক্সাইড। ক্ষার ধাতুর মনো অক্সাইডগুলো কী বলতো? এরা সাদা রঙের কেলাসাকার আয়নীয় যৌগ এবং এরা জলে দ্রাব্য। এদের প্রকৃতি হলো ক্ষারীয় আর এরা জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। যেমন সোডিয়াম অক্সাইড বা সোডিয়াম মনোক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এই জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। বোঝা গেছে? এই ঠিক আছে। আমরা এবার এদের ডাই অক্সাইড নিয়ে কথা বলবো। যে এদের যে আর দু ধরনের যে অক্সাইড তৈরি করে, পার অক্সাইড। ক্ষার ধাতুগুলোর যে পার অক্সাইড আছে, এই পার অক্সাইডগুলো এরা কিন্তু তীব্র জারক। পার অক্সাইডগুলো তীব্র জারক পদার্থ। এরা কি করে? জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে। বোঝা গেছে? এই হলো এদের বৈশিষ্ট্য, এই হলো এদের ধর্ম। যেমন সোডিয়াম পার অক্সাইড কি করে? জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে। এইভাবে এরা কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেছে? এই হলো পার অক্সাইড। তাহলে পার অক্সাইডগুলো তীব্র জারক এবং এরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে। অন্যদিকে আমরা যদি সুপার অক্সাইড দেখি, সুপার অক্সাইডগুলো পার অক্সাইড অপেক্ষা তীব্র জারক। পার অক্সাইড অপেক্ষা তীব্র জারক সুপার অক্সাইডগুলো, এবং এরা কি করে? জলের সঙ্গে বিক্রিয়ায় H2O2
ও O2 উৎপন্ন করে, এরা আরও তীব্র জারক। যেমন পটাশিয়াম পারঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, অক্সিজেন তৈরি করে। বোঝা গেছে? ব্যালেন্স যদি করা হয়, ঠিক আছে। পটাশিয়াম পার কী করে? হাইড্রোজেন পারঅক্সাইড আর অক্সিজেন তৈরি করে। আমার কথা বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো বলো তো? একটু ব্যালেন্সটা দেখে নিই। এখানে পটাশিয়াম 2, অক্সিজেন 4, 2 6, অক্সিজেন 2, ঠিক আছে। এবার তাহলে কি দাঁড়ালো? যে ক্ষার ধাতুর কি দাঁড়ালো? ক্ষার ধাতুর যে যৌগগুলো আছে, অক্সাইড, পারঅক্সাইড, ক্ষার ধাতুর যৌগগুলো এরা কিন্তু 3 ধরনের অক্সাইড তৈরি করে: মনো অক্সাইড, পারঅক্সাইড আর সুপার অক্সাইড। সবগুলোই জারক পদার্থ। এর মধ্যে পারঅক্সাইড তীব্র জারক, জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। আর সুপার অক্সাইডের জারণ ক্ষমতা আরও বেশি, এরা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে সাথে অক্সিজেনও তৈরি করে। হাইড্রোক্সাইড, ক্ষার ধাতুর হাইড্রোক্সাইড, ঠিক আছে। ক্ষার ধাতুগুলো যে হাইড্রোক্সাইড তৈরি করে, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং সিজিয়াম হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডগুলোর ধর্মের কথা যদি বলি, তাহলে কি হবে বলো তো? এই হাইড্রোক্সাইডগুলো যে আছে, ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলো, মনে রাখবে ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলো এরা আয়নীয়। ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলো আয়নীয়, কেলাসাকার, ঠিক আছে, আর ক্ষয়কারী। বোঝা গেল? তাহলে ক্ষার ধাতুর হাইড্রোক্সাইডগুলো 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা আয়নীয়, কেলাসাকার, ক্ষয়কারী। 2 নম্বর, যে ক্ষারীয় পদার্থ আছে, ক্ষারকের মধ্যে যতগুলো ক্ষারীয় পদার্থ আছে, ক্ষারকের মধ্যে সর্বাধিক শক্তিশালী এরা, সর্বাধিক শক্তিশালী। মনে থাকবে তো? এই ক্ষার ধাতুগুলো কিন্তু সর্বাধিক, ভীষণ স্ট্রং, এরা সর্বাধিক শক্তিশালী। আর এরা জলে দ্রাব্য, এবং জলে দ্রাব্যর ফলে হাইড্রেশন এনথালপির মান খুব উচ্চ হয়। মনে রাখবে এরা জলে দ্রাব্য এবং দ্রবীভবনে প্রচুর তাপ উৎপন্ন হয়, এরা যখন জলে দ্রবীভূত হয় তখন প্রচুর তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয় বলো তো? কারণ অতিরিক্ত হাইড্রেশন ঘটে। বোঝা গেছে কথাটা? আর মনে রাখবে এদের যে ক্ষার ধর্ম উপর থেকে নিচে, এদের যে ক্ষারীয় ধর্ম কী হয় বলো তো? উপর থেকে নিচে বৃদ্ধি পায়। ফলে সিরিজ সাজাবার পরীক্ষায় আসবে, এদের ক্ষার ধর্ম উপর থেকে নিচে বৃদ্ধি পায়। ফলে এদের ক্ষার ধর্ম লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সিজিয়াম হাইড্রোক্সাইড বৃদ্ধি পায়। মনে রাখবে কথাটা? এর জলে দ্রাব্যর মধ্যে মনে রাখবে এখানে একটা ব্যতিক্রম আছে, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড আবার জলে দ্রাব্য নয়, লিথিয়াম হাইড্রোক্সাইড ছাড়া বাকিগুলো জলে দ্রাব্য। মনে থাকবে কথাটা? আর এদের কারণ কি বলতো? আমরা কিভাবে এটাকে ব্যাখ্যা করব? জলে দ্রাব্য এদের যে ক্ষার ধর্ম ব্যাখ্যাটা, কারণ উপর থেকে যদি নিচে নামা যায়, তাহলে MOH বন্ধন দুর্বল হয়। মনে থাকবে, বন্ধন দুর্বল হয়। ফলে কি হয়? দ্রবণে OH এর গাঢ়ত্ব বৃদ্ধি পায়। আর গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কি হবে? ফলে ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। বোঝা গেছে? ব্যাখ্যাটা বোঝা গেছে? ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। এই হলো এদের হাইড্রোক্সাইডের, ক্ষার ধাতুগুলো যে আছে তাদের হাইড্রোক্সাইডের ছোট্ট একটা আউটলাইন। বোঝা গেছে? আবার বলছি, তাহলে এরা যে হাইড্রোক্সাইডগুলো তৈরি করে, হাইড্রোক্সাইডগুলো লিখে রেখেছি। এই হাইড্রোক্সাইডগুলো হলো আয়নীয়, কেলাসাকার এবং ক্ষয়কারী পদার্থ।
এবং ক্ষারক পদার্থগুলোর মধ্যে এরা সর্বাধিক শক্তিশালী, মনে রাখবে। এই ক্ষারগুলো জলে দ্রাব্য লিথিয়াম হাইড্রোক্সাইড ছাড়া। আর এরা দ্রবীভবনের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, কারণ এদের অতিরিক্ত হাইড্রেশন ঘটে। সেই সঙ্গে মনে রাখবে এদের ক্ষার ধর্ম লিথিয়াম হাইড্রোক্সাইড থেকে সিজিয়াম হাইড্রোক্সাইড ক্রমশ বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই যে বন্ধনটা ধীরে ধীরে দুর্বল হয় আকার বৃদ্ধির সাথে সাথে, ফলে বিয়োজনের ফলে সহজে OH মাইনাস আয়ন উৎপন্ন হয়। দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, সে কারণে উপর থেকে নিচে ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। ফলে ক্ষার ধর্মের যে ক্রম সেটা কি হবে? ক্ষার ধর্মের যদি আমাকে ক্রমটা সাজাতে বলে তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইড সব থেকে কম হবে, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড। এই হলো এদের ক্ষার ধর্মের ক্রম। ক্ষার ধাতুর হ্যালাইড। ক্ষার ধাতুগুলো যে হ্যালাইড তৈরি করে সেই হ্যালাইডগুলোরই আমরা বৈশিষ্ট্য পড়ব। যেমন ক্ষার ধাতু লিথিয়াম হ্যালাইড, এই ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে আমরা X দিয়ে প্রকাশ করি। সোডিয়াম হ্যালাইড, পটাশিয়ামের হ্যালাইড, রুবিডিয়াম আর সিজিয়াম হ্যালাইড, এই হ্যালাইডগুলোরই আমরা বৈশিষ্ট্য পড়ব। ঠিক আছে, এই হ্যালাইডগুলোরই বৈশিষ্ট্য দেখব। তো মনে রাখবে এই হ্যালাইডগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন এরা কেলাসাকার, বোঝা গেছে? মনে রাখবে যে এরা কেলাসাকার, আয়নীয়, বিভিন্ন ধর্মগুলো ক্ষার ধাতুর বিভিন্ন ধর্মগুলো সামারি করে করে মনে রাখার চেষ্টা করবে। বোঝা গেছে? এরা কেলাসাকার, আয়নীয় এবং এরা বর্ণহীন। আর মনে রাখবে এদের প্রমাণ গঠন এনথালপি, প্রমাণ গঠন এনথালপি, প্রমাণ গঠন এনথালপি যাকে ΔHF0 দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো উচ্চ নেগেটিভ। বোঝা গেছে? প্রমাণ গঠন এনথালপির মানটা হলো উচ্চ নেগেটিভ, এবং এই প্রমাণ গঠন এনথালপি যে নেগেটিভ মান কি ΔHF0 এর নেগেটিভ মান একটা নির্দিষ্ট, মনে রাখবে, একটা নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে এই ফ্লোরিন থেকে আয়োডিন হ্রাস পায়। মনে থাকবে কথাটা, ফ্লোরিন থেকে আয়োডিন হ্রাস পায়। কেন? কারণ জালক শক্তি হ্রাস পায়। বোঝা গেছে কথাটা? শক্তি হ্রাস পায়। আবার বলছি, আমরা যে ধর্মটা নিয়ে কথা বলতে চাইছি, ধর্মটা হলো ক্ষার ধাতুর হ্যালাইড। ভালো করে মনে রাখবে, ক্ষার ধাতুর যে হ্যালাইডগুলো আছে এই হ্যালাইডগুলো কিন্তু আয়নীয়, বর্ণহীন এবং কেলাসাকার যৌগ। মনে রাখবে কথাটা। এবং এদের যে প্রমাণ গঠন এনথালপি, এরা যখন বিভিন্ন বিক্রিয়ায় তৈরি হয় তখন তাদের ক্ষেত্রে এদের ΔH প্রমাণ গঠন এনথালপির মানটা উচ্চ নেগেটিভ হয়। বোঝা গেছে কথাটা? সেই সঙ্গে মনে রাখবে এদের ΔHF এর যে নেগেটিভ মানটা সেটা কি হয়? ΔH এর নেগেটিভ মানটা একটা নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে ফ্লোরিন থেকে আয়োডিন ধীরে ধীরে হ্রাস পায়, কারণ জালক শক্তির মান হ্রাস পায়। আর এই যে হ্যালাইডগুলো আছে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিন্তু উচ্চ। মনে থাকবে, এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক উচ্চ হয়। আমার কথা বোঝা গেছে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক উচ্চ। বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে যে এদের গলনাঙ্ক, মনে করো একটা নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে, মনে করো নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে কি হয় বলো তো? নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে ফ্লোরিন থেকে আয়োডিন, মনে রাখবে ভালো করে, নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত কি হবে? গলনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে ফ্লোরিন ক্ষেত্রে আয়োডিন, এদের গলনাঙ্ক হ্রাস পায়। মনে থাকবে কথাটা?
নির্দিষ্ট ক্ষার ধাতুর ক্ষেত্রে এদের ফ্লোরিন থেকে আয়োডিন গলনাঙ্ক ক্রমশ হ্রাস পায়, উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক হ্রাস পায়। বোঝা গেছে কথাটা? আর কারণ কি বলতো? কারণ জালক শক্তি হ্রাস পায়, জালক শক্তি হ্রাস পায়। বোঝা গেছে? যেমন আমরা উদাহরণ হিসাবে যদি ধরি নির্দিষ্ট ক্ষার ধাতু, যেমন সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড থেকে কি হবে, এই আবার বলছি উপর থেকে নিচে যদি নামি তাহলে এদের কিন্তু ক্রমশ হ্রাস পাবে। যেমন সোডিয়ামের যে সোডিয়াম ফ্লোরাইড, তার থেকে সোডিয়াম ক্লোরাইড হবে, তার থেকে সোডিয়াম ব্রোমাইড হবে, সোডিয়াম আয়োডাইড হবে, এইভাবে ক্রমশ হ্রাস পাবে। কি? গলনাঙ্ক হ্রাস পাবে। বোঝা গেছে কথাটা? তাহলে আমরা ক্ষার ধাতুর যে হ্যালাইডগুলো আছে সেই হ্যালাইডগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, সেই সঙ্গে মনে রাখবে একটা নির্দিষ্ট, আমরা যদি আবার দেখি কি একটা নির্দিষ্ট হ্যালোজেনের সাথে কি হবে বলো তো? একটা নির্দিষ্ট হ্যালোজেনের সাথে যদি আমরা দেখি তাহলে দেখব একটি নির্দিষ্ট হ্যালোজেনের সঙ্গে একটা নির্দিষ্ট হ্যালোজেনের সঙ্গে যদি ক্ষার ধাতুর বলা হয় তাহলে কি হবে? ক্ষার ধাতুর হ্যালাইডের ক্ষার ধাতুর গলনাঙ্ক হ্রাস পায়। মাথায় কথাটা কি হবে? গলনাঙ্ক, আবার আমি বলছি একটা নির্দিষ্ট, যদি এক্ষেত্রে নির্দিষ্ট হ্যালোজেন হয়, যেমন উদাহরণ হিসাবে আমি বলি নির্দিষ্ট হ্যালোজেন যেমন ক্লোরিন, তাহলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবথেকে বেশি হবে। তারপরে সোডিয়াম ক্লোরাইডের একটা নির্দিষ্ট হ্যালোজেনের সোডিয়াম ক্লোরাইডের পর পটাশিয়াম ক্লোরাইড, তারপরে রুবিডিয়াম ক্লোরাইড, তারপরে সিজিয়াম ক্লোরাইড, তারপরে হবে লিথিয়াম ক্লোরাইড। তাহলে একটি নির্দিষ্ট ক্ষার ধাতুর সঙ্গে যদি আমরা বলি একটা নির্দিষ্ট ক্ষার ধাতুর নির্দিষ্ট হ্যালোজেনের সঙ্গে বিভিন্ন ক্ষার ধাতুগুলো যুক্ত হয়ে যে হ্যালাইডগুলো তৈরি করে, এদের গলনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। মনে থাকবে কথাটা? গলনাঙ্ক হ্রাস পায়। বোঝা গেছে? আর এক্ষেত্রে মনে রাখবে এই জায়গাটা ব্যতিক্রম। কেন? কারণ এক্ষেত্রে লিথিয়ামের যে হ্যালাইড আছে, এর গলনাঙ্ক, লিথিয়াম হ্যালাইডের গলনাঙ্ক সোডিয়াম হ্যালাইড অপেক্ষা কম হয়। কেন কম হয় বলো তো? কারণ লিথিয়ামের আকার ছোট, ঠিক আছে? লিথিয়াম আয়নের আকার ছোট হওয়ায় এদের সমযোজী ধর্ম বেশি হয়, আর তার ফলে এর গলনাঙ্ক কম হয়। কার নিয়ম অনুযায়ী? ফাজানের সূত্র, নিশ্চয়ই পড়েছ, ফাজানের সূত্র অনুযায়ী। ফলে কি দাঁড়ালো বলো তো? যে ক্ষার ধাতুগুলো যে হ্যালাইডগুলো আছে সেই হ্যালাইডগুলোর গলনাঙ্ক নিয়ে যদি আমরা কি ধারণা পেলাম, যে ক্ষার ধাতুগুলোর গলনাঙ্ক কিন্তু স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়। কথাটা বোঝা গেছে নিশ্চয়ই? সেই সঙ্গে কি হবে? একটা নির্দিষ্ট ক্ষার ধাতু যদি হয়, নির্দিষ্ট ক্ষার ধাতু মনে করো সোডিয়াম, তার সাথে যে বিভিন্ন হ্যালোজেনগুলো যুক্ত হবে, তখন হ্যালোজেনগুলো ফ্লোরিন থেকে আয়োডিন পর্যন্ত হ্যালোজেনগুলো যুক্ত হয়ে যে হ্যালাইডগুলো তৈরি করবে, তাদের গলনাঙ্ক ধীরে ধীরে হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ সেক্ষেত্রে কিন্তু তাদের জালক শক্তির মান কমে যায়। অন্যদিকে একটা নির্দিষ্ট হ্যালোজেন যদি হয়, যেমন মনে করো ক্লোরিন, তার সাথে বিভিন্ন ধাতুগুলো যখন যুক্ত হয়ে যৌগগুলো তৈরি করে, হ্যালাইডগুলো তৈরি করে, তখন সোডিয়াম থেকে ধীরে ধীরে তাদের গলনাঙ্ক কমতে থাকে সিজিয়াম পর্যন্ত। কিন্তু লিথিয়ামের গলনাঙ্ক আবার সব থেকে কম হয়। কারণ এক্ষেত্রে লিথিয়ামের আকার ছোট হয়, লিথিয়াম হ্যালাইডগুলো কী হয়? লিথিয়াম হ্যালাইডগুলো সমযোজী ধর্ম বিশিষ্ট হয়। সেই সঙ্গে মনে রাখবে এদের জলে দ্রাব্যতা যদি বলি, তো কোনো হ্যালাইডের জলের দ্রাব্যতা দুটো বিষয়ের উপর নির্ভর করে। মনে থাকবে দ্রাব্যতা দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো হাইড্রেশন এনথালপি, আর একটা হলো ল্যাটিস শক্তি, ল্যাটিস এনথালপি। মনে থাকবে এই দুটো বিষয়ের উপর নির্ভর করে কোন একটা পদার্থের দ্রাব্যতা। এটা কি করে? হাইড্রেশন এনথালপিটা জলের দ্রবীভবনে সাহায্য করে, আর ল্যাটিস এনথালপিটার মান যত বেশি হবে দ্রাব্যতা তত কম হবে। এর মান যত বেশি হবে তত দ্রাব্য হবে, আর এর মান যত বেশি হবে তত অদ্রাব্য হবে।
এই হলো একটা কনসেপশন, মনে রাখার চেষ্টা করে। দুটো শক্তি, একটা শক্তি জলে দ্রবীভবনে সাহায্য করে আর একটা শক্তি জলে দ্রবীভবনে কী করে বাধা দেয়। তো আমরা যদি এরকম করে দেখি তাহলে মনে রাখবে যে লিথিয়ামের যে হ্যালাইড, যেমন লিথিয়াম ফ্লোরাইড কিন্তু কি জলে অদ্রাব্য। কেন অদ্রাব্য বলো তো? কারণ লিথিয়াম ফ্লোরাইডের জালক শক্তির মান খুব বেশি। কি শক্তি? জালক শক্তি। এই যে ল্যাটিস এনার্জি, জালক শক্তি উচ্চ, মনে থাকবে কথাটা। এবং জালক শক্তি উচ্চ হওয়ার জন্য এটা অদ্রাব্য। আবার আমরা যদি সিজিয়াম আয়োডাইডের কথা ভাবি, সিজিয়াম আয়োডাইড মনে রাখবে সেক্ষেত্রে এটা আবার জলে স্বল্প দ্রাব্য, মনে থাকবে। সিজিয়াম আয়োডাইডও জলে প্রায় অদ্রাব্য। কেন অদ্রাব্য? কারণ এর আবার হাইড্রেশন এনথালপি কম। হাইড্রেশন এনথালপি কম, এই কথা বোঝা গেছে। ফলে জলের দ্রাব্যতা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। সেই সঙ্গে মনে রাখবে যে আমরা যদি বলি সিজিয়াম আয়োডাইড এটা সর্বাধিক সমযোজী। কেন সর্বাধিক সমযোজী? কারণ আয়োডাইড আয়নের আকার বড়। ফলে আকার বড় হলে কী হবে? এ আয়নের পোলারাইজেশন বেশি ঘটবে। বোঝা গেছে? এইভাবে আমরা কি করি? দ্রাব্যতাগুলো ব্যাখ্যা করে থাকি। তোমরা বলতে পারবে আমরা যে এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোর ক্ষেত্রে যে সিজিয়ামের কোন হ্যালাইড জলে, আবার বলছি সিজিয়ামের কোন হ্যালাইডের সমযোজী ধর্ম সর্বাধিক? ক্ষার ধাতুর লবণ। বিভিন্ন লবণগুলো যে ক্ষার ধাতুগুলো গঠন করে, যেমন কার্বনেট, বাইকার্বনেট, নাইট্রেট, সালফেট, এ সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করব। প্রথমে আমরা এদের কার্বনেট লবণ নিয়ে কথা বলবো। কার্বনেট, ঠিক আছে। ক্ষার ধাতুগুলো যে কার্বনের লবণ তৈরি করে, সেই কার্বনের লবণের সংকেত কী হবে বলো তো? ক্ষার ধাতুগুলোর কার্বনের লবণের সংকেত হলো M2CO3, মনে থাকবে কথাটা। এবং এদের যদি বৈশিষ্ট্য দেখি তাহলে এরা কিন্তু তাপে বিয়োজিত হয় না। অর্থাৎ যেমন উদাহরণ হিসাবে যদি বলি সোডিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া যায় তাহলে কোনো বিয়োজন হবে না, মনে থাকবে কথাটা। এরা তাপে বিয়োজন হয় না, আর এরা কিন্তু জলে দ্রাব্য, মনে থাকবে কথাটা। আর এদের যদি তাপীয় স্থায়িত্বের কথা বলা হয় তাহলে এদের তাপীয় স্থায়িত্ব কী হবে? এদের তাপীয় স্থায়িত্ব লিথিয়াম কার্বনেট থেকে সিজিয়াম কার্বনেট, এদের তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। কেন বলো তো তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়? কারণ ইলেকট্রোপজিটিভ, তড়িৎ ধনাত্মক ধর্ম, ইলেকট্রোপজিটিভ ধর্ম বৃদ্ধি পায়, মনে থাকবে কথাটা। তাহলে এই হলো কার্বনেটের ছোট্ট একটা ধারণা। ক্ষার ধাতুগুলো যে আছে, ক্ষার ধাতুগুলো বিভিন্ন কার্বনেট তৈরি করে, যেমন লিথিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবিডিয়াম কার্বনেট এবং সিজিয়াম কার্বনেট। এই যে কার্বনেটগুলো পেলাম, এই কার্বনেটগুলোরই ধর্ম আমরা পড়তে চাইছি। তাতে আমরা কি বললাম? যে কার্বনেটগুলো সাধারণ সংকেত হলো M2CO3, দেখা যাচ্ছে। এবং এরা কিন্তু তাপে বিয়োজিত হয় না, যেমন এদেরকে যদি তাপ দেওয়া যায় কোনো বিয়োজন হবে না। আর এই কার্বনেটগুলো জলে দ্রাব্য এবং এদের তাপীয় স্থায়িত্ব কী হয়? উপর থেকে নিচে ধীরে ধীরে বৃদ্ধি পায়, মনে থাকবে কথাটা। কিন্তু এদের মধ্যে একটা ব্যতিক্রম আছে, যেমন লিথিয়াম কার্বনেট, কি এরা জলে দ্রাব্য হলেও লিথিয়াম কার্বনেট কিন্তু ব্যতিক্রম, মনে থাকবে। এদের মধ্যে একটা কার্বনেটের ব্যতিক্রম আছে, যেটা হলো লিথিয়াম কার্বনেট। এবং লিথিয়াম কার্বনেট জলে অদ্রাব্য, মনে থাকবে কথাটা, ঠিক আছে। এবং লিথিয়াম কার্বনেট তাপে বিয়োজিত হয়, লিথিয়াম অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে। লিথিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে লিথিয়াম কার্বনেট তাপে বিয়োজিত হবে এবং তাপে বিয়োজিত হয়ে তৈরি করবে লিথিয়াম অক্সাইড
আর অক্সিজেন তৈরি করে। বুঝা গেছে কথাটা? তাহলে মনে রাখবে বাকি সবাই তাপে তাপে না হলেও আবার আমি বলছি লিথিয়াম অক্সাইড উৎপন্ন করে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, লিথিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এটা একটা ব্যতিক্রম ধর্ম দেখায়। এর কারণ কি বলতো, আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এর এই ব্যতিক্রম ধর্ম দেখাবার কারণ কি? কারণ লিথিয়াম প্লাস আকারে ছোট, তাই তো আমরা এটা জানি। আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি কেন এর বিয়োজনটা ঘটে। ফলে এ কী করে কার্বনেট এর অক্সিজেনকে ধ্রুবায়িত করে। মনে থাকবে কথাটা, ধ্রুবায়িত করে। ফলে লিথিয়াম অক্সিজেন বন্ধন দৃঢ় হয় ও কার্বন অক্সিজেন বন্ধন দুর্বল হয়। বুঝা গেছে কথাটা? এছাড়া আর একটা কারণ মনে রাখবে, এছাড়া লিথিয়াম অক্সাইড এর জালক শক্তি, লিথিয়াম অক্সাইডের জালক শক্তি লিথিয়াম কার্বনেট অপেক্ষা বেশি। এই সমস্ত অপেক্ষা বেশি। এই সমস্ত কারণের জন্য, কারণটা বোঝা গেছে? আবার বলছি, কারণটা বোঝা গেছে তো, যে লিথিয়াম কার্বনেট তাপে বিয়োজিত হয় কেন? কারণ লিথিয়াম কার্বনেটে লিথিয়াম আয়নের আকার খুব ছোট। ফলে ফাজানের সূত্র অনুযায়ী ও কী করে কার্বনেট আয়নের যে অক্সিজেন আছে তার ইলেকট্রন বলের বিকৃতি ঘটায়, পোলারাইজ করে দেয়। তার ফলে কি হয়, কার্বন অক্সিজেন বন্ধন দুর্বল হয় আর লিথিয়াম অক্সিজেন বন্ধন দৃঢ় হয়। এছাড়া লিথিয়াম অক্সাইডের জালক শক্তির মান লিথিয়াম কার্বনেট অপেক্ষা বেশি হয়। সে কারণে লিথিয়াম কার্বনেট ভেঙে গিয়ে লিথিয়াম অক্সাইড সহজে তৈরি হয়। মনে থাকবে কথাটা? তো এখানে এটা হলো লিথিয়াম কার্বনেট। আবার বলছি, লিথিয়াম কার্বনেটের তুলনায় লিথিয়াম অক্সাইডের জালক শক্তি বেশি হয়। এটা সহজে ভেঙে গিয়ে লিথিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। বাইকার্বনেটের সংকেত কী হবে বলো তো? এই যে ক্ষার ধাতুগুলোর যে বাইকার্বনেটের সংকেত হবে MHCO3। এ হলো বাইকার্বনেটের সংকেত। সোডিয়াম বাইকার্বনেট, লিথিয়াম বাইকার্বনেট। মনে থাকবে কথাটা? আর এদেরকে কঠিন অবস্থায় পাওয়া যায়। কঠিন অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে? এতে বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো যে এরা বাইকার্বনেটগুলো যদি তৈরি করে। আমরা যদি এরকম করে দেখি, যেমন লিথিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, রুবিডিয়াম এই হলো এদের বাইকার্বনেটের সংকেত। এদেরই বৈশিষ্ট্য আমরা পড়তে চাই, যেই বাইকার্বনেটগুলো। তাহলে কি বললাম? 1 নম্বর, এদের সাধারণ সংকেত হলো এটা, এদেরকে কঠিন অবস্থায় পাওয়া যায়। সেই সঙ্গে মনে রাখবে এরা জলে দ্রাব্য। মনে রাখবে কথাটা? আর এরা তাপে স্থিতিশীল। কিন্তু মনে রাখবে উচ্চ উষ্ণতায়, মনে থাকবে উচ্চ উষ্ণতায় এরা বিয়োজিত হয়। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, সোডিয়াম বাইকার্বনেট উচ্চ উষ্ণতায় বিয়োজিত হয়ে তৈরি করবে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, জল। ফলে উচ্চ উষ্ণতায় এরা কিন্তু বিয়োজিত হয়। মনে থাকবে? আর এদের তাপীয় স্থায়িত্বের কথা যদি বলি, এদের তাপীয় স্থায়িত্ব কী হবে বলো তো? উপর থেকে নিচে তাপীয় স্থায়িত্ব কিন্তু এদের লিথিয়াম বাইকার্বনেট থেকে সিজিয়াম বাইকার্বনেট এদের তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। মনে কথাটা? আবার বলছি, এদের লিথিয়াম তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ কি বলো দেখি? কারণ এদের তড়িৎ ধনাত্মক ধর্ম, ইলেকট্রোপজিটিভ ধর্ম বৃদ্ধি পায়। আমার কথাটা বোঝা গেছে? এই হলো একটা ছোট্ট ধারণা এদের বাইকার্বনেটের ধারণা। কি বললাম? ইলেকট্রোপজিটিভ ধর্ম বৃদ্ধি পায়। আবার বলছি বাইকার্বনেট এদের সাধারণ সংকেত হলো, এটা নিশ্চয়ই বোঝা গেছে। এদের বাইকার্বনেটের সংকেতগুলো লিখে রেখেছি, দেখতে পাচ্ছ।
খুব সহজ, এবং এরা কঠিন অবস্থায় কিন্তু এদেরকে পাওয়া যায়। মাথাবে আমার কথাটা, একমাত্র কঠিন অবস্থায় যেটা পাওয়া যায় না সেটা হলো লিথিয়াম বাইকার্বনেট। এই লিথিয়াম বাইকার্বনেট ছাড়া বাকিগুলো কিন্তু কঠিন অবস্থায় পাওয়া যায়, এবং এরা জলে দ্রাব্য, এরা তাপের প্রতি স্থিতিশীল, কম উষ্ণতায় স্থিতিশীল, কিন্তু উচ্চ উষ্ণতা যদি হয় তখন এরা বিয়োজিত হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই সঙ্গে মনে রাখবে এদের তাপীয় স্থায়িত্ব উপর থেকে নিচে বাড়তে থাকে, কারণ যেহেতু উপর থেকে নিচে ইলেকট্রোপজিটিভ ধর্ম বাড়তে থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই? তোমরা বলতে পারবে এই যে বাইকার্বনেটগুলোর কথা বলছি, এই বাইকার্বনেটগুলো যে আছে এদেরকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয় তাহলে কোন গ্যাস? নাইট্রেট। এদের নাইট্রেটগুলো যদি দেখি, দেখো লিথিয়াম, যেমন লিথিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, রুবিডিয়াম নাইট্রেট, সিজিয়াম নাইট্রেট। এই নাইট্রেটগুলোর যদি বৈশিষ্ট্যের কথা বলা হয় তাহলে কি বলতে পারবে বলো তো? ক্ষার ধাতুগুলো, যেই যৌগগুলো তৈরি করে, আমরা দেখো ছোট্ট একটা আলোচনার মধ্যে আমরা কতগুলো যৌগের ধর্ম পড়ে নিতে পারছি। জিনিসটা খুব সহজ, ভালো করে একটু ফলো করবে আর মনে রাখার চেষ্টা করো। আমরা যদি এদের নাইট্রেটগুলোর কথা বলি তাহলে নিশ্চয়ই বলতে পারবে যে এরা যে নাইট্রেটগুলো তৈরি করে এদের সংকেত কী হবে। দেখতে পাচ্ছি এই ধাতুটাকে যদি এম দিয়ে প্রকাশ করি তাহলে এদের নাইট্রেটের সংকেত হবে MnO3। বোঝা গেছে কথাটা? এবার এই নাইট্রেটগুলোর কথা যদি আমরা বলি তাহলে দেখব নাইট্রেটগুলো কিন্তু আয়নীয়। এই নাইট্রেটগুলো আয়নীয় এবং এরা কেলাসাকার। মনে থাকবে কথাটা। আর এই নাইট্রেটগুলো জলে দ্রাব্য, নাইট্রেটগুলো জলে দ্রাব্য। সেই সঙ্গে মনে রাখবে এরা তাপে বিয়োজিত হয়। নাইট্রেটগুলো তাপে বিয়োজিত হয়। এই যে নাইট্রেটগুলো আছে, এই নাইট্রেটগুলো তাপে বিয়োজিত হবে, এবং বিয়োজিত হয় এরা কীভাবে বিয়োজিত হয়, কী তৈরি করে বলো তো? যেমন সোডিয়াম নাইট্রেট, এরা বিয়োজিত হয় নাইট্রাইট তৈরি করে। মনে রাখবে বিয়োজিত হয় নাইট্রাইট, নাইট্রাইট গঠন করে আর অক্সিজেন উৎপন্ন করে। যেমন আমরা একটা উদাহরণ যদি দিই, যেমন যদি বলা হয় NaNO3, একে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? একে উত্তপ্ত করলে নাইট্রাইট আর অক্সিজেন তৈরি করবে। বুঝা গেছে? কিন্তু এক্ষেত্রে মনে রাখবে ব্যতিক্রম আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লিথিয়াম ব্যতিক্রম করে। যেমন লিথিয়াম নাইট্রেট, এটা আবার জলে অদ্রাব্য। বাকি সবাই জলে দ্রাব্য, কিন্তু লিথিয়াম নাইট্রেট জলে অদ্রাব্য, 1 নাম্বার। আর 2 নাম্বার, লিথিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয়, একে যদি উত্তপ্ত করা হয় তাহলে এ কিন্তু এদের মতন বিয়োজিত হয় না। এ কী তৈরি করে? লিথিয়াম অক্সাইড তৈরি করে, NO2 তৈরি করে আর অক্সিজেন তৈরি করে। ফলে লিথিয়াম অক্সাইডের বিয়োজনটা কিন্তু ভিন্ন ধরনের হয়। বোঝা গেছে আমার কথাটা? আবার বলছি, লিথিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এ কিন্তু ভিন্ন ধরনের ধর্ম প্রদর্শন করে। এই কথা বোঝা গেছে? কি করে? এটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে 4 হবে, এখানে 2 হবে, এখানে 4 হবে। এই হলো। তাহলে কি দাঁড়ালো? নাইট্রেটের একটা সাধারণ বৈশিষ্ট্য যে এই ক্ষার ধাতুর যে নাইট্রেটগুলো আছে, এই নাইট্রেটগুলোর সাধারণ সংকেত হলো এটা। নিশ্চয়ই বোঝা গেছে? সহজ আছে তো জিনিসটা। এবং এরা আয়নীয় কেলাসাকার এবং এরা জলে দ্রাব্য। সেই সঙ্গে মনে রাখবে এরা তাপে বিয়োজিত হয়ে নাইট্রাইট গঠন করে আর অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম আছে। প্রথম লিথিয়াম নাইট্রেট, এটা বাকি সবাই জলে দ্রাব্য হলো, এটা জলে অদ্রাব্য, এবং এটা বিয়োজিত হয় আলাদা যৌগ তৈরি করে, এদের মতন যৌগ তৈরি করে না। তোমরা বলতে পারবে এই যে নাইট্রেটগুলো আছে, এই যে নাইট্রেটগুলো দেখতে পাচ্ছ, এই নাইট্রেটগুলোর মধ্যে আমরা লিথিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করি তাহলে কি কি গ্যাস পাওয়া যায়? সালফেট। এরা যে সালফেটগুলো তৈরি করে, এদের সালফেটগুলোর সাধারণ সংকেত হলো M2SO4। এই সংকেতযুক্ত এরা সালফেট যৌগগুলো তৈরি করে। এবং মনে রাখবে সালফেট যৌগগুলো যদি বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে এরা কিন্তু জলে দ্রাব্য। এই সালফেটগুলো জলে দ্রাব্য, একমাত্র লিথিয়াম সালফেট ছাড়া বাকি সালফেটগুলো জলে দ্রাব্য। যেমন লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। এই সালফেটগুলোর যদি সংকেতগুলো দেখি, সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, এবং এই সালফেটগুলো সবাই জলে দ্রাব্য, একমাত্র লিথিয়াম সালফেটটা ছাড়া। মনে থাকবে কথাটা? লিথিয়াম সালফেট ছাড়া এরা জলে দ্রাব্য। এরা কিন্তু চারকোল দ্বারা কি হয়? চারকোল মানে কার্বন। এই চারকোল দ্বারা
এরা সালফাইডে বিজারিত হয়। মনে রাখবে, সালফাইডে বিজারিত হয়। ফলে সালফেটগুলোকে যদি চারকোল দ্বারা বিজারিত করা যায় তাহলে সালফেটগুলো, যেমন সোডিয়াম সালফেটকে যদি চারকোল দ্বারা বিজারিত করা যায় তাহলে সোডিয়াম সালফাইডে বিজারিত হবে। এই বিক্রিয়াটা ঘটে। মনে থাকবে, এটা যদি ব্যালেন্স করি এই হলো। সেই সঙ্গে একটা জায়গা মনে রাখবে যে এরা যেমন ত্রিযোজী আয়ন আছে না, ত্রিযোজী আয়ন বলো তো, ত্রিযোজী আয়ন যেমন অ্যালুমিনিয়াম, আয়রন, এই যে ত্রিযোজী আয়নগুলো আছে এদের সাথে কি করে, এদের সাথে যুক্ত হয় দ্বিলবণ, ডাবল সোর, যেটা দ্বিলবণ গঠন করে। বুঝা গেছে কথাটা? এরা এই ত্রিযোজীর সাথে যুক্ত হয়। যেমন দ্বিযোজী লবণের উদাহরণ বলো তো একটা উদাহরণ, যেমন পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু জল। এটার নাম বলতে পারবে? এটার নাম হলো ফটকিরি। আর ফটকিরি হলো একটা দ্বিলবণের উদাহরণ। কিন্তু এখানে মনে রাখবে, যেমন লিথিয়াম সালফেট, কিন্তু দ্বিলবণ গঠন করে না। এই হলো সালফেটের একটা সাধারণ পরিচিতি। বোঝা গেছে আমার কথাটা কি? তাহলে এরা এই সংকেতযুক্ত সাধারণ এই যে সালফেটগুলো তৈরি করে, সালফেটগুলো জলে দ্রাব্য, একমাত্র লিথিয়াম সালফেট ছাড়া বাকি সালফেটগুলো জলে দ্রাব্য। এরা চারকোল দ্বারা বিজারিত হয় এবং সালফাইডে বিজারিত হয়। সেই সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আর ত্রিযোজী ধাতব আয়নের সাথে এরা কিন্তু ডাবল সোর দ্বিলবণ তৈরি করে। যেমন ওরকম একটা দ্বিলবণের উদাহরণ হলো ফটকিরি। লিথিয়াম সালফেট কিন্তু কোনো দ্বিলবণ তৈরি করে না। বোঝা গেছে? এই হলো সালফেটগুলো। তোমরা বলতে পারবে যে এই যে সালফেটগুলো আছে, এই সালফেটগুলোর মধ্যে পটাশিয়াম একটা দ্বিলবণ তৈরি করে। আবার বলছি, পটাশিয়াম সালফেট একটা দ্বিলবণ তৈরি করে, পটাশিয়াম সালফেট। তোমরা সেই দ্বিলবণটার সংকেতটা কী হবে বলো তো? লিথিয়াম ও অন্যান্য ধাতুর মধ্যে পার্থক্য। একই পরিবারের একই সদস্যের লিথিয়ামের সাথে অন্যান্য ধাতুর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। আমরা সেই পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করব। বোঝা গেছে? ছোট করে মনে রাখার চেষ্টা করবে এবং পার্থক্যগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা এখানে লিথিয়াম আর এখানে অন্যান্য যারা আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। ঠিক আছে? আমরা বিভিন্ন ধর্মের কথা যদি ভাবি, যেমন আমরা যদি দেখি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, কাঠিন্য, এই দিকটা যদি আমরা বিচার করি তাহলে দেখব লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু উচ্চ হয় এবং অন্যান্য ধাতুগুলোর ক্ষেত্রে নিম্ন হয়। ফলে আমরা কি গলনাঙ্ক, কাঠিন্য, স্ফুটনাঙ্কের দিক দিয়ে যদি দেখি তাহলে দেখব লিথিয়ামের ক্ষেত্রে এই মানগুলো উচ্চ হয় এবং বাকি পরিবারের অন্যান্য সদস্যগুলো যে আছে তাদের ক্ষেত্রে এর তুলনায় কম হয়। মনে থাকবে কথাটা। আমরা যদি অক্সাইড গঠনের কথা ভাবি, অক্সাইড গঠন, তখন দেখব তৈরি করে মনো অক্সাইড। আমরা জানি এটা লিথিয়াম তৈরি করে মনো অক্সাইড, আর এরা তৈরি করে পার আর সুপার অক্সাইড। ফলে ধর্মের বেশ কিছু পার্থক্য আছে। বোঝা গেছে? আমরা যদি পরের ধর্মের কথা ভাবি, যেমন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, কি তৈরি করে? নাইট্রাইট গঠন করে। আর এরা কিন্তু বিক্রিয়া করে না। ছোট ছোট পার্থক্যগুলো সুন্দর করে পরে তৈরি করে রাখবে, যাতে এক কথায় একটা পার্থক্য করা যায় ইজি, পরীক্ষা যাতে খুব ইজি হয়। তো তাহলে লিথিয়ামের সাথে অন্যান্য সদস্যগুলো যে আছে তাদের ধর্মের কিছু পার্থক্য আছে। যেমন এদেরকে যদি কার্বনেটকে যদি উত্তপ্ত করা যায়, কার্বনেটের তাপীয় বিয়োজন, আমরা কার্বনেটের যদি তাপীয় বিয়োজন করি তাহলে এক্ষেত্রে CO2 উৎপন্ন হয়। মনে থাকবে কথাটা? এক্ষেত্রে কিন্তু তাপীয় বিয়োজন হয় না।
ঠিক আছে। আমরা যদি আরও পার্থক্যের কথা বলি, নাইট্রেটের বিয়োজন, নাইট্রেটের বিয়োজন, তাহলে এক্ষেত্রে কি তৈরি হয়? লিথিয়াম অক্সাইড তৈরি হয়, NO2 আর O2 উৎপন্ন হয়, মনে থাকবে। কিন্তু এদের ক্ষেত্রে কি উৎপন্ন হয়? এদের ক্ষেত্রে এই যে NO2 গ্যাস উৎপন্ন হয় না। এদেরকে যদি নাইট্রেটকে উত্তপ্ত করি তাহলে নাইট্রাইট তৈরি হয়, নাইট্রাইট, নাইট্রাইট আর O2 উৎপন্ন হয়। তো এই পার্থক্যগুলো আমরা ছোট ছোট পার্থক্য সুন্দর করে গুছিয়ে পড়ার চেষ্টা করবে। আর একটা পার্থক্যের কথা যদি বলি, সালফেট লবণ, সালফেট লবণের কথা যদি বলি তাহলে এরা দ্বিলবণ গঠন করে না, সালফেট লবণের সাথে দ্বিলবণ গঠন করে না, কিন্তু এরা কি করে? দ্বিলবণ গঠন করে, দ্বিলবণ গঠন করে। এইভাবে ছোট ছোট পার্থক্যগুলো দিয়ে আমরা সুন্দর একটা পার্থক্য তৈরি করতে পারি। তাহলে অন্যান্য ক্ষার ধাতুর সাথে লিথিয়ামের একই গ্রুপে থাকা সত্ত্বেও লিথিয়ামের সাথে অন্যান্য সদস্যের বেশ কিছু পার্থক্য আছে, এবং পার্থক্যের আমরা বৈশিষ্ট্য দেখেছি। যেমন লিথিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়, অন্যদিকে এদের কম হয়। এরা লিথিয়াম মনোক্সাইড তৈরি করে, অন্যান্যগুলো সুপার পারঅক্সাইড তৈরি করে। লিথিয়ামের নাইট্রেটকে যদি উত্তপ্ত করা যায় তাহলে এরা নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, আর বাকিগুলো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। কার্বনের লবণকে যদি উত্তপ্ত করা যায় তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, অন্যান্য সদস্যগুলোর কার্বনেটের তাপীয় বিয়োজন ঘটে না। আমরা যদি পরেরটা দেখি, নাইট্রেট লবণের তাপীয় বিয়োজনের ফলে NO2 প্লাস O2 উৎপন্ন করে, এরা কিন্তু অক্সিজেন আর নাইট্রেট গঠন করে। এরা দ্বিলবণ গঠন করে, এরা দ্বিলবণ গঠন করে না। বোঝা গেছে? তাহলে আবার আমি বলছি যে নাইট্রোজেনের সঙ্গে এরা নাইট্রেট বিক্রিয়া করে, আর এরা কিন্তু বিক্রিয়া করে না। মনে থাকবে কথাটা? বোঝা গেছে? তাহলে এই পার্থক্যটা থেকে তোমরা বলতে পারবে, এই পার্থক্যটা থেকে যে আমরা যদি বলি লিথিয়ামের সাথে পার্থক্য থেকে একটা জায়গা বলতে পারবে, একে যদি আমরা যদি সোডিয়াম কার্বনেটকে একে যদি উত্তপ্ত করা যায় তাহলে কি উৎপন্ন হবে? লিথিয়াম ও ম্যাগনেসিয়াম এর ধর্মের বেশ সাদৃশ্য আছে। আমরা কারণ পড়ব, ধর্মের সাদৃশ্যের কারণ কি। সাদৃশ্যের কারণ তো তোমাদের আমরা পর্যায় সারণীতে পড়েছি, কি বলতো? আমরা পর্যায় সারণীতে কৌণিক সম্পর্ক মনে আছে তো? কৌণিক সম্পর্ক পড়েছি, যেমন এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, এখানে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। এই যে কোনাকুনি যে এরা দুজন আছে, এই সম্পর্কটাকে বলা হয় কৌণিক সম্পর্ক। ঠিক আছে? তো এদের ধর্মের সাদৃশ্যের কারণ, এক নম্বর কারণ হলো এদের মধ্যে কৌণিক সম্পর্ক বর্তমান, কৌণিক সম্পর্ক মনে থাকবে। তো সেই জন্য ধর্মের অনেক সাদৃশ্য। এছাড়া এদের পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ, পারমাণবিক ও আয়নীয়, যারা সমস্ত ধর্ম নিয়ন্ত্রিত হয় পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধের অনুপাতের উপর, ব্যাসার্ধ প্রায় সমান। বুঝা গেছে? আর এদের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান। এই সমস্ত কারণের জন্য এদের মধ্যে কিন্তু ধর্মের ব্যাপক সাদৃশ্য দেখা যায়। মনে থাকবে কথাটা? এক নম্বর, লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কৌণিক সম্পর্ক বর্তমান। 2 নম্বর, এদের পারমাণবিক আর আয়নীয় ব্যাসার্ধ প্রায় সমান। 3 নম্বর, এদের তড়িৎ ঋণাত্মকতাও সমান। এ সমস্ত কারণের জন্য লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের ব্যাপক সাদৃশ্য দেখা যায়। আমরা ওইরকমই কিছু ধর্মের সাদৃশ্য দেখব। বোঝা গেছে? লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের সাদৃশ্য কি বলতো? ওইরকম যদি সাদৃশ্যের কথা বলি, যেমন গলনাঙ্ক লিথিয়াম ও ম্যাগনেসিয়াম উভয়ের গলনাঙ্ক উচ্চ এবং একই পরিবার অন্যান্য সদস্যের তুলনায় বেশি। বোঝা গেছে কথাটা? গলনাঙ্ক কাঠিন্য যাই বলো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাঠিন্য, এরা কি করে? উভয় কিন্তু লিথিয়াম আর ম্যাগনেসিয়াম
উভয় নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, যেখানে অন্যান্য সদস্যগুলো করে না, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেছে? যেমন লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রাইট তৈরি করে, একই রকম ম্যাগনেসিয়ামও নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি করে। মনে থাকবে? সেই সঙ্গে মনে রাখবে এরা কি করে, এদের যে কার্বনের লবণ আছে, কার্বনেটের বিয়োজনে CO2 উৎপন্ন করে। লিথিয়াম, যেমন লিথিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি তাহলে লিথিয়াম অক্সাইড প্লাস CO2 উৎপন্ন হয়। একই রকম ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করি তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটও কী করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। ফলে বেশ কিছু ধর্মের এদের সাদৃশ্য আছে। ঠিক আছে, আমরা যদি এদের নাইট্রেট লবণ দেখি, নাইট্রেট লবণকে যদি উত্তপ্ত করা হয়, নাইট্রেটের বিয়োজনে লিথিয়াম কি করে, লিথিয়াম তৈরি করে লিথিয়াম অক্সাইড, NO2 আর O2। যেমন লিথিয়াম নাইট্রেট, একে যদি উত্তপ্ত করা হয় তাহলে তৈরি হবে লিথিয়াম অক্সাইড প্লাস NO2 প্লাস O2। একই রকমভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করি, ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটও একই রকম NO2 O2 গ্যাস উৎপন্ন করে। ফলে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ম্যাক্সিমাম ধর্মের কিন্তু সাদৃশ্য আছে। আর ম্যাক্সিমাম ধর্মের সাদৃশ্য থাকার কারণ তো আমরা পড়লামই। মনে থাকবে কথাটা? তোমরা বলতে পারবে এই যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের এই যে ধর্মগুলোর ক্ষেত্রে আমরা পড়লাম, তো এই এদের মধ্যে ধর্মের সাদৃশ্য থাকার এই পর্যায় সারণীতে যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, ওই সম্পর্কটার নাম কি? ক্ষার ধাতুর ব্যবহার। এই ক্ষার ধাতুগুলো যে পড়লাম, এই সমস্ত ক্ষার ধাতু কিন্তু প্রাত্যহিক জীবনে আমাদের ভীষণ কাজে লাগে। যেমন একটা একটা করে যদি বলি, লিথিয়ামের ব্যবহারের কথা যদি বলি, মনে রাখবে লিথিয়াম আর সীসা, এই লিথিয়াম সীসার যে সংকর ধাতু নাম বলতে পারবে? সংকর ধাতুটার নাম হলো হোয়াইট মেটাল। মনে থাকবে, সংকর ধাতুটার নাম হলো হোয়াইট মেটাল। কি কাজে লাগে বলো তো? হোয়াইট মেটাল গাড়ির বেয়ারিং প্রস্তুতিতে কাজে লাগে, বেয়ারিং প্রস্তুতিতে। ঠিক আছে, সেই সঙ্গে মনে রাখবে লিথিয়ামের আরও ব্যবহার আছে, লিথিয়াম আর ম্যাগনেসিয়াম। লিথিয়াম ম্যাগনেসিয়াম সংকর ধাতু কোথায় কাজে লাগে? সংকর ধাতু দিয়ে কি হয়? বিমানের যন্ত্রাংশ তৈরি হয়। এবার ব্যবহারগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে বিমানের যন্ত্রাংশ, বিমানের যন্ত্রাংশ তৈরি হয়। সেই সঙ্গে মনে রাখবে লিথিয়াম যে কার্বনেট, এটা আবার অবসাদের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, অবসাদের ওষুধ প্রস্তুতিতে। অবসাদের ঔষধ প্রস্তুতিতে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। মনে থাকবে কথাটা, অবসাদের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়াও মনে রাখবে লিথিয়ামের আরেকটা ব্যবহার আছে, লিথিয়াম হাইড্রোক্সাইড। এটা সাবমেরিন, জলজাহাজে, সাবমেরিন আর মহাকাশযানে, মহাকাশযানে কি করা হয়? বায়ু CO2 মুক্ত করতে ব্যবহৃত হয়। ফলে এই হলো লিথিয়ামের ব্যবহার। খুব ভালো ভালো ব্যবহার দেখতে পাচ্ছ, এতগুলো কাজে কিন্তু লিথিয়াম আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি সোডিয়ামের ব্যবহার দেখি, সোডিয়াম আমরা কমন কিছু ব্যবহার আমাদের জানা আছে। যেমন সোডিয়ামের বলতে পারবে, নিজেরাই বলতে পারবে সোডিয়ামের ব্যবহার কি বলো তো? সোডিয়াম অ্যামালগাম, এই যে এই সংকর ধাতুটা বিভিন্ন যৌগ প্রস্তুতিতে ব্যবহার করে থাকি আমরা, বিভিন্ন যৌগ প্রস্তুতিতে ব্যবহার করে থাকি। মনে থাকবে কথাটা, বিভিন্ন যৌগ প্রস্তুতিতে। এছাড়াও সোডিয়ামের আর কি ব্যবহার? সোডিয়াম ভেপার লাইট, আমরা জানি সোডিয়াম ভেপার লাইট প্রস্তুতিতে একে ব্যবহার করে থাকি।
মনে থাকবে তো। এছাড়াও সোডিয়ামের ব্যবহার লেসাইন টেস্ট বলে একটা টেস্ট আছে, লেসাইন টেস্টে ব্যবহার করা হয়। লেসাইন টেস্ট কি? কোনো জৈব যৌগে সালফার, নাইট্রোজেন বা হ্যালোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন এদের উপস্থিতির পরীক্ষা। মনে থাকবে, এই প্র্যাকটিক্যালটা আমাদের করতে হয়, এদের উপস্থিতির পরীক্ষা করা হয় লেসাইন টেস্ট। কোনো একটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে এই নাইট্রোজেন, সালফার, ক্লোরিন, ব্রোমিন এরা আছে কি না তার জন্য লেসাইন টেস্টে সোডিয়াম ব্যবহার করা হয়। মনে থাকবে আমার কথাটা। এছাড়া সোডিয়াম কিন্তু কি করে? সোডিয়াম আমাদের শরীরের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই হলো সোডিয়ামের। আরও ব্যবহার আছে, দুটো একটা করে ছোট ছোট ইম্পর্টেন্ট ব্যবহারগুলো মনে রাখার চেষ্টা করবে। আমরা যদি পটাশিয়ামের ব্যবহার দেখি, পটাশিয়াম কী কাজে লাগে বলো তো? নরম সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। নরম সাবান প্রস্তুতিতে পটাশিয়াম ব্যবহার করা হয়। এছাড়া পটাশিয়াম থেকে কী হয়? যেমন পটাশিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। মনে থাকবে, সহজ ব্যবহার আছে, দেখতে পাচ্ছ, ভীষণ ইম্পর্টেন্ট এই ধাতুগুলো। ফলে আমাদের এ সম্পর্কে একটা অভিজ্ঞতা রাখতেই হয়। এছাড়া পটাশিয়ামের ব্যবহার কী বলো তো? এরা জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বিভিন্ন জৈবিক ক্রিয়া, দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বুঝে গেছে? আমরা যদি সিজিয়ামের ব্যবহার দেখি, তাহলে সিজিয়াম কোথায় ব্যবহার করা হয়? ফটো ইলেকট্রিক কোষে আমরা সিজিয়াম ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেই সঙ্গে সিজিয়াম কি করা হয়? সিজিয়ামের আরেকটা ইম্পর্টেন্ট ব্যবহার রকেট। যে রকেট আছে, রকেটকে সামনের দিকে চালিত করতে একে ব্যবহৃত হয়, ব্যবহার করার ফলে ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তোমরা বলতে পারবে এই যে ব্যবহারগুলো থেকে যদি বলা হয়, অবসাদের চিকিৎসায় লিথিয়ামের কোন যৌগটি ব্যবহৃত হয়? ফলে আজকের ক্লাসে আমরা বেশ ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বললাম। আমার দিক থেকে তো বোঝাবার চেষ্টা করেছি ক্ষার ধাতুর বিভিন্ন যৌগ, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের যে সাদৃশ্য, সেই সঙ্গে একই পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে লিথিয়ামের ধর্মের পার্থক্য, আর বিভিন্ন যৌগগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে একটা ক্লাস আজকে হলো। তোমরা ভালো করে ক্লাসটা ফলো করবে এবং বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে, মনে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।